হ্যালো বন্ধুরা, আজ কালী পূজার আজকে ব্লগটা আমি এখান থেকে এখন শুরু করছি। কালী পুজোর আগের মিনি ব্লগগুলো আগে শেয়ার করেছি, আজকে কালী পুজোর মেন ব্লগ। তো এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলে আমি দুপুরবেলা সেই গেছিলাম বা ছাদে বাজি দিতে, মানে বাজিগুলোকে রোদে দিতে। তো এখন আমি সেগুলোকে আনতে যাই, চলো। এই হচ্ছে আমার সমস্ত বাজি, যেটা আমি নিয়ে চলে এসেছি ছাদ থেকে। এখন কালী পুজোর বিকেল, তাই আমরা লাইটিং লাগিয়ে দিচ্ছি। আর এখন আমি একটুখানি মোমবাতি দিয়ে চারদিকটা আলোকিত করে তুলবো। বারান্দা, সিঁড়ি, সব জায়গায় আজকের মা বললো আমাকেই করতে, তাই জন্য আমি ভাবলাম চলো করেই নি, সমস্ত জায়গায় মোমবাতিগুলো চালিয়ে দিই। আমার বরাবরই কিছু ডেকোরেট করতে বেশ ভালোই লাগে, আর আমার এখন বারান্দাটা বেশ ভালোই পছন্দের জায়গা হয়েছে, তাই সেখান থেকেই শুরু করলাম। কারণ বারান্দা আর মধ্যে কিন্তু রয়েছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর, তো সেই ছোট্ট মন্দিরেও আমি কিন্তু জ্বালিয়ে নিলাম। এছাড়াও এবারে আমি ধীরে ধীরে করে তাড়াতাড়ি করে এগুলো জ্বালিয়ে নিচ্ছি। আমি যে প্রদীপটা বানিয়েছিলাম সেটাও ভাবছি জ্বালিয়ে নেব। সিঁড়ি বারান্দার সমস্ত লাইট বন্ধ করে দিয়ে মোমবাতির আলোয় কেমন উজ্জ্বল হয়ে গেছে না সারা জায়গাটা, কি যে ভালো লাগছিল কি বলবো। ক্যামেরা বন্দি কতটা করতে পারছি তা জানি না, তবে সামনে থেকে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল আমার বানানো প্রদীপগুলো। এছাড়াও বাকি মোমবাতিগুলো সময় নিয়ে জ্বালিয়ে আনলাম, বেশ ভালো লাগছিল। এই হচ্ছে আমাদের নিচের ঘরের সামনের বারান্দাটুকু। এই উঠোনেই আমাদের কিন্তু এই গ্রিলের লাগানো হয়ে গেছে লাইটিং, এবং লাইটিংয়ের সামনেই আমরা এখন লাগিয়ে নিচ্ছি এক এক করে মোমবাতি। আমার মোমবাতি দিয়ে চারদিকটা ডেকোরেশন করা কমপ্লিট। এখন হয়ে গেছে সন্ধে, আর এখন আমি রেডি হয়ে যাব ফর বাজি ফাটানো আর পুজো পরিক্রমা, বা যা যা আমি করবো সেগুলোর জন্য আমি এখন রেডি হব। সো দিস ইজ দ্য আউটফিট ফর দ্য নাইট। এটাই হচ্ছে আমার আউটফিট, যেটা আজকে আমি পরবো। তো এখন আমি চলে এসেছি আমার বানানো প্রদীপটা জ্বালাতে, সেটাই তাই এখন জ্বালিয়ে নিচ্ছি। আজকের ব্লগটার বেশ কিছু পার্টি আমি করছি, ভয়েস ওভার দিচ্ছি, কারণ বাইরে এত বাজি ফাটছিল যে তার মধ্যে যদি আমি কিছু বলি কিছুই শোনা যাবে না। এই প্রদীপটা জ্বালাতে কি সুন্দর লাগছে বলো। এইটা আমি আমার স্কুলের প্রজেক্টের অ্যাক্টিভিটিতে যেটা করেছি সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে আমি এখন রেখে দিলাম, আর এর আভা যাতে চারিপাশে চারি ঘরে ভরে যায় তাই আশা করছি। এখন আমরা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর এখন আমরা বেরোচ্ছি বাজি ফাটাতে। বাজি ফাটানো শুরু করে দিয়েছিলাম প্রথমেই একটা তুবড়ি দিয়ে, তবে তুবড়িটা খুব ভালো ফাটলো না। যাই হোক, কিছু করার নেই, যেমন ফাটলো তেমনই আনন্দ করলাম। মোটামুটি রং মশালগুলো ভালোই ছিল। তো এখানে ছিল সবাই মিলেই আমরা এখানে কিন্তু বাজি ফাটাচ্ছিলাম। এই তো ঘুরতে তাহলে একটু পরে হ্যাঁ, তাহলে বোম ফাটাও তাহলে। হ্যাপি দিওয়ালি। শুধু হ্যাপি দিওয়ালি চলছিল, চারদিকে ছাদের বাজি ফাটাচ্ছিল সবাই, আর আমরা হ্যাপি দিওয়ালি করছিলাম। আর এই হচ্ছে আমাদের বিড়ি বোম, দেখবে বিড়ি বোমটা কিরম ফাটে। সব থেকে ভালো বাজি এইটা আমাদের, দেখলে এইভাবে ফেটে যায়। এইটা আমরা ফাটাবো। সমস্ত বাজি ফাটিয়েছিলাম, কয়েকটা বাজি ভালো ছিল এবং কয়েকটা বাজি কিন্তু খুবই খারাপ ছিল, যার জন্য আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। বাট এখানে চলছিল স্লো মোশনে ভিডিও শ্যুট করা এবং ফটো তোলা, তো এইটাই চলছিল। সবাই ওপরে তাকাও। এই বাজিটা হলো এমন একটা বাজি যেখানে এটা ছাড়লে 5খানা নাকি চরকি বেরোবে, কিন্তু 5খানা জায়গায় 2খানা 3খানা করেই বারবার আটকে যাচ্ছিল। মাকে দিয়েছিলাম, নাও চলো লাগাও, তো মা লাগিয়েছিল, আর এই ফাট করে উপরে উঠে চারদিকে কয়েকটা ছড়িয়ে গেল। খারাপ নয়, তবে খুব যে ভালো সেটাও নয়, ফুস হয়ে গেল সব শেষ।
জাস্ট আওয়াজটা শুনলে বন্ধুরা এইটাই হচ্ছে আমার মনে হয় সব থেকে বেস্ট আমার বাজির মধ্যে, কারণ এটা হচ্ছে চটপটিটা ফাটলো না। তো আমার কাকু কাকিমা শান্তি সবাই মিলে ফাটাচ্ছিলাম আমরা। আমার একটা বোন আছে যার নাম শ্রী, তো তারও বাজি ছিল, তো সেই বাজিগুলোকে নিয়েও ফাটানো হচ্ছিলো। আমি তো আলাদা করে চর্কি কিনিনি, এবছর আমার সবই সেল, ওই জন্য এই ছোটোখাটো জায়গায় ফাটানো কিন্তু প্রবলেম হচ্ছিলো, এবং ছাদে ফাটালেও সবার যেহেতু কাছাকাছি বাড়ি তো প্রবলেম। সো আমরা ভাবলাম যে রাস্তায় যাই, রাস্তায় একদম মেন রাস্তায় ফাঁকা রাস্তায় আমরা কিন্তু ওগুলো চালাবো। চলে তো গেলাম এবং খুব সুন্দর ফাটলো, বাট এখানে গেল লোকের গায়ে প্লাস বাড়ির একটা চাল, কী অবস্থা আর বলবো। এগুলো তবু অল্প ফেটেছিল, আমার এইগুলো ঠিকঠাকই ফেটেছিল, বাট এটার এত স্প্রেড যে লোকের বাড়ির উঠোনে সামনে ফুটপাতে উঠে যাচ্ছে। তবে আমার এই তুবড়িগুলোকে নিয়ে আমার খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কারণ তোনো তুবড়ি একটাও ভালো ফাটেনি। এইটা হচ্ছে বেশ ভালো, এটা কিন্তু তুবড়ির মতোই বাট এরকম লম্বা টাইপের, এটা কিন্তু খুব ভালো ফেটেছে এবং অনেক উঁচু অব্দি উঠেছে, প্রচণ্ড জোরে উপরে উঠে যায়। আপাতত এখনকার মতো লাস্ট বাজি এটা 7 শট, 7 দিকে শট পড়লো এবং কি হলো জানো, ওটা গিয়ে একেবারে একজন লোকের গায়ে পড়তে পড়তে বেঁচে গেল। এই হচ্ছে আমাদের জেনারেটর, যেটা আগের বছর প্রচুর বাজিও ফাটলেও আজকে এবছর একদমই বাজে থেকেছে। তো বাজি ফাটানোর পর্ব অলমোস্ট কমপ্লিট। এইবারে আমরা যাচ্ছি পুজো পরিক্রমা করতে চেতলার আশেপাশে। 2000 years later. এখন আমি রয়েছি দশমহাবিদ্যার একেবারে সামনে। এই হচ্ছে চেতলার দশমহাবিদ্যা, যা প্রত্যেক বছরই কিন্তু এখানে হয়। এটা হচ্ছে 24 পল্লীর লোকেশানে, যেখান থেকে আমরা আমাদের আজকে পুজো পরিক্রমা শুরু করছি, যেখানে দেবীর 10 রূপকে দেখা হয়। যেমন আমরা জানি দশমহাবিদ্যার যতগুলো রূপ রয়েছে। এখন আমরা হেঁটে চলেছি দশমহাবিদ্যা দেখে এই রাস্তা ধরেই। সো আমরা দশমহাবিদ্যা দেখে এখন যাচ্ছি দশমুণ্ডকালী, সেখানে। আনাচে কানাচে দেখছিলাম আরও ছোটো ছোটো ঠাকুর, যার ছোট্ট ভিডিও আমি শর্টসে শেয়ার করে দেবো। দশমুণ্ডু কালীর পর এখন আমরা চলে যাচ্ছি বাকি আরও যেগুলো আছে সেগুলো দেখতে। চেতলা দশমুণ্ডু কালী দেখে আমরা চলে গেছিলাম চেতলা সবুজ সংঘ ক্লাবে। সেখানের এই বিশাল আকারের গাছের মধ্যে দেবীর রূপ। রাত্রি 10টা 15 আর আমরা রয়েছি কালীঘাট এরিয়াতে, আর আমরা এখন যাচ্ছি শ্মশান কালী দেখতে। শ্মশান কালীর যে পুজো মণ্ডপ, এই হচ্ছে কালীঘাটের যে ব্রিজ বা চেতলা ব্রিজ আমরা বলতে পারি। তো এখান থেকে নেমেই হচ্ছে শ্মশান কালী। আমরা এখন যাচ্ছি শ্মশান কালীর যে পূজা মণ্ডপ সেখানে। তো প্রত্যেক বছরই এখানে খুব জাঁকজমকের সাথে পালন করা হয়। আলপনা দিয়ে পুরো রাস্তাটা জুড়েই আলপনা দেওয়া হয়েছে। প্রচুর লোকের সমাগম। আজ হচ্ছে 20শে অক্টোবর, আর আজ কালী পুজোর দিনে প্রচুর লোকের সমাগম, কিন্তু এখন অনেক রাত্রি, প্রায় 10:30 মতো বাজে, তাতেই এখন এত ভিড়। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এখানে কেওড়াতলা মহাশ্মশানের শ্মশানকালীর পিছন দিকেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যেখানে কৃষ্ণকালীর মন্দির রয়েছে, এবং সেই সোসাইটিতেই আমরা গেছিলাম। তো আমরা শ্মশানকালী থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি জৌড়াকালী, মানে কালীঘাট এরিয়া থেকে আমরা আবার চলে যাচ্ছি চেতলা এরিয়ার দিকে। চেতলা এরিয়াতে আমরা অনেকগুলো ঠাকুর দেখতে যাই, যেটা পুরো ব্লগে কতটা কভার করা যাচ্ছে জানি না, কিন্তু বাকিগুলো শর্টসে অবশ্যই আসছে। ঠিক চেতলা ব্রিজের মাঝের সিঁড়ি থেকে নামলেই হয়েছে জহুরাকালী, মানে একদম ভিন্ন ধরনের, কিন্তু এটা ডিফারেন্ট ফর্ম অফ কালী, যার নাম জহুরাকালী। কলকাতার মধ্যে কিন্তু এই চেতলায় রয়েছে ডিফারেন্ট ফর্মস অফ কালী। কালী মায়ের বিভিন্ন রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাই। মাঝে মাঝেই চোখে পড়ছে ছোটোখাটো এই আরও প্যান্ডেল।
মাঝে এরকম রাস্তায় অনেক ছোটোখাটো ঠাকুর দেখা হচ্ছে, তো সমস্তগুলো কাউন্ট করলে কিন্তু অনেক হয়ে যাবে। তো এখন আমরা এগিয়ে চলেছি রক্ত চামুন্ডা যে পুজো মণ্ডপ, কালী পুজো মণ্ডপ, সেখানে আমরা কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো। রক্ত চামুন্ডার পর এখন আমরা যাচ্ছি রাজবল্লভী। আমরা এখন চলে এসেছি রাজবল্লভীর পুজো মণ্ডপ দেখতে। রাজবল্লভীও কালীমায়ের এক ভিন্ন রূপ, যা আমরা চেতলাতেই শুধুমাত্র দেখতে পাই। মা কালীর শ্বেত রূপ, এখানে মায়ের পদতলে এক শিব ও আরেক পদতলে আরেক শিব, দুই শিব নিয়ে মা অধিষ্ঠান করেন রাজবল্লভী রূপে। তো আমরা রক্ত চামুন্ডা থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি এই রাস্তা ধরে, পুরো হাট রোডের রাস্তা, চেতলা হাট রোডের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি ছিন্নমস্তাতে। অনেকক্ষণ বেরিয়েছি আর কিছু খাওয়া হয়নি, তাই জন্য আমরা নিয়ে নিলাম 30 টাকা দিয়ে এই কুলফিটা। রাত প্রায় 11টা ছুঁই, তাই সবাই মিলে যাচ্ছিল গঙ্গার ঘাটে জল সইতে নানা মণ্ডপ থেকে। এখন আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি ছিন্নমস্তার পূজা মণ্ডপে। এই হচ্ছে ছিন্নমস্তার পুজো মণ্ডপের আগে আলোকসজ্জায় সজ্জিত রাস্তাঘাট। তো সেখান থেকে আমরা পেরিয়ে চলে এসেছি ছিন্নমস্তার একদম সামনে। ছিন্নমস্তা হলো 86 পল্লীতে। চেতলার 86 পল্লীর ছিন্নমস্তার প্যান্ডেলের এবারের থিম ছিল হাওয়া মহল, যেটা কিন্তু খুবই সুন্দর করেছিল, এবং প্রথমে এন্ট্রান্স গেটেই ছিল ওয়েলকাম টু জয়পুর। জয়পুরের হাওয়া মহলই ছিল এবারের প্রধান থিম। 86 পল্লীর মাঠ বিশাল বড়, এবং এখানেই কিন্তু সবাই চেয়ার নিয়ে বসেছিল, তাই জন্য আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করাই যাক। তাই খেতে তো হবেই, তাই জন্য আমরা খেয়ে নিলাম পাপড়ি চাট। আমরা এখন জয়পুরে। ছিন্নমস্তার প্যান্ডেল দেখে আমরা চলে এসেছি পঞ্চমুণ্ড মা কালীর প্যান্ডেল। 5 মুন্ড আছে বলেই মায়ের নাম পঞ্চমুণ্ডী কালী। চেতলার প্রত্যেকটা ভিন্ন ঠাকুরই রয়েছে পরপর, শুধু একটুখানি লোকেশনটা পরপর জেনে নিলেই কারোর থেকে কিন্তু ঘোরা যাবে। পঞ্চমুণ্ড কালীর পরে আমরা চলে এসেছিলাম তারা মায়ের কাছে। বামাখ্যাপা ও তারা মার এই অপরূপ মূর্তি কিন্তু চেতলায় প্রত্যেক বছর এই জায়গায় পূজিত হয়। এখন আমরা চলে এসেছি চন্দ্রঘণ্টা কালীর যে পুজো মণ্ডপ, সেখানে কি ভয়ঙ্কর রূপ বলো তো মায়ের। এখানে কিন্তু 20 মিটারের ডিস্টেন্সে কিন্তু পরপর অনেক ঠাকুর রয়েছে, যেটা কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাই। চন্দ্রঘণ্টা কালীর ঠিক অপোজিটেই রয়েছে এই নটরাজ কালীর মূর্তি। আনাচে কানাচে একের পর এক ঠাকুর। তারপর আমরা চলে এসেছিলাম চেতলার অন্যতম ঠাকুর, যেটা অ্যাকচুয়ালি মন্দিরের মতো রূপান্তরিত করা আছে, সেটা হচ্ছে চেতলার ডাকাত কালী। তো ডাকাত কালীকে, মা ডাকাত কালীকে কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখা আছে। তো এর পিছনে নানা স্টোরি রয়েছে, ব্যাক স্টোরি রয়েছে, অনেক কিছু কথিত রয়েছে। তো সেগুলো অন্য কোনো একটা ভিডিওতে বলবো। ডাকাত কালীর একদম পাশে রয়েছে দুর্গা কালী, যেটা কিন্তু মা দুর্গা এবং মা কালীর আর্ধিক রূপ, যেটা আমরা প্রত্যেক বছরই দেখে থাকি। তো এখানে চলছিল এখন পুজো 108টা প্রদীপ এবং মালা দিয়ে। দুর্গা কালীর পর শিব কালী, এছাড়াও দেখে নিয়েছিলাম আরও অনেক ঠাকুর আনাচে কানাচে ছোটোখাটো। শেষে আমরা চলে এসেছিলাম চামুন্ডা কালী, যেটা কিন্তু একেবারে দুর্গাপুর ব্রিজের পাশে। সুন্দর ছিমছাম ছোট্টর মধ্যে হলো এই প্যান্ডেল। অতি ভয়ঙ্কর মা কালীর এই রূপ। জানো, ছোটবেলায় যখনই আমি এখানে আসতাম কি যে ভয় পেতাম, তখন আরো আলোগুলো ব্লিং ব্লিং করতো, আর আমার ভয় আমি কেঁপে উঠতাম। এখন বাজে রাত্রি 12:30, আর আমরা ফাইনালি ফিরে গেছি আমাদের কালী পুজো পরিক্রমা কমপ্লিট করে। তো আজকের হোল টোটাল কালী পুজো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ সুন।